আপনার শ্রোতারা অনেকে রাগ করবেন এবং সিনিয়ররা আমায় হয়তো একটু বকুনি দেবেন, আমি একদম মাথা নিচু করে সেই বকুনি আমি শুনবো। এমবাপের এই আহ্বানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এমবাপে একজন কালো মানুষ, একজন অভিবাসী। আমাদের দেশের যারা মহাতারকা আছেন, বিশেষ করে তারা কখনো ক্রিকেটের এটা ক্ষেত্রে করে না। আমরা আমরা তাদেরকে এরকম করতে দেখি না, বা ব্যারিকেড ভেঙে সংসদের ভেতরে ঢুকে যায় এবং পার্লামেন্টের একাংশে তারা আগুন জ্বালিয়ে দেয়। প্যালেস্টাইন প্রশ্নে দৃঢ় অবস্থান নয়, জেরেমি করবিনকে লেবার থেকে বহিষ্কার করা হয়, তাড়িয়ে দেওয়া হয়। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের আলোচনার বিষয় আন্তর্জাতিক পরিস্থিতিতে যে যে নির্বাচনগুলো সম্প্রতি হয়ে গেল ইউরোপে এবং অন্যান্য দেশে, সেই সমস্ত দেশে রাজনীতির যে পট পরিবর্তন দেখা যাচ্ছে, মানুষের ভাবনা চিন্তার যে প্রতিফলন দেখা যাচ্ছে, সেই প্রতিফলনে নতুন কি কি বিষয় উঠে আসছে, সেই বিষয়টিকে নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। আমাদের আলোচনায় আজকে আমাদের সঙ্গে থাকছেন অর্ক ভাদুড়ী। অর্ক ভাদুড়ীর একটু পরিচয় আমি আপনাদের দিয়ে রাখি। অর্ক হচ্ছে গ্রেট ব্রিটেনের দৈনিক সংবাদপত্র মর্নিং স্টারের সাংবাদিক, জার্মান ভিত্তিক আন্তর্জাতিক অনলাইন মিডিয়া দ্য ইন্টারন্যাশনাল ম্যাগের এক্সিকিউটিভ এডিটর, আর বাংলা ওয়েব পোর্টাল নাগরিক.in এবং দক্ষিণ এশিয়ার ইংরেজি ওয়েব পোর্টাল দ্য হ্যামারের অন্যতম প্রতিষ্ঠাতা। তার আগ্রহের বিষয় মূলত আন্তর্জাতিক রাজনীতি, 21 শতকের বামপন্থা এবং প্যালেস্টাইন সংকট। সাংবাদিকতার বাইরে ব্রিটেনের প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন বা পিএসসির সংগঠক, জেরেমি করবিনের নেতৃত্বে পিস অ্যান্ড জাস্টিস প্রজেক্টের কর্মী হচ্ছে অর্ক। অর্ক, তুমি তো দীর্ঘদিন ধরে সংবাদ জগতেও আছো এবং নানা রকম প্রজেক্টের সঙ্গে এবং আন্তর্জাতিক এই পরিস্থিতির উপর তুমি গভীরভাবে নজর রাখো। প্রথমেই তুমি বলো যে ফ্রান্সে যে নির্বাচনটা খুব সম্প্রতি যে নির্বাচনের ফলাফল হলো, তার কোন কোন বৈশিষ্ট্য তোমার চোখে বিশেষ করে পড়েছে? সুব্রত দা, প্রথমেই আপনাকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য। আপনি অনেক সিনিয়র সাংবাদিক এবং আপনাদের প্রজন্ম অনেক কিছু দেখেছেন আমাদের তুলনায়। আমাদের সাংবাদিকতার অভিজ্ঞতা আপনাদের মানে সমুদ্রের তুলনায় গোষ্পদের সঙ্গেও তুলনীয় নয়, কাজেই আমার অনেকখানি অভিজ্ঞতা, এরকমটা না বললেই আমি কম বিব্রত বোধ করবো। ওয়েল, আমি শুরু করছি। যদি আমরা প্রথমেই ফ্রান্সের কথাটা বলি, আমি আপনার সাথে আমাদের আলোচনা শুরু হওয়ার আগেও আমি বলছিলাম যে আমি নিচে ব্যক্তিগতভাবে ভীষণ অনুপ্রাণিত, যাকে বলে, ফ্রান্সের নির্বাচনী ফলাফলে। তার কারণ আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আমার বেড়ে ওঠা একটা বামপন্থী আবহে, এবং আমি কোনো সময় মানে আমাদের যে বঙ্গীয় বামপন্থার বিভিন্ন স্রোতের একটি স্রোত পারিবারিকভাবে, এবং ছোটবেলা থেকেই এক ধরনের ওই বাম পরিমণ্ডল যাকে বলে, বাম বাস্তুতন্ত্র, আমি তার একটা বাসিন্দা ছিলাম। তারপরে আমি মাঝে মধ্যে মজা করে বলি যে আমরা আমাদের প্রজন্ম হচ্ছে আমরা সোভিয়েতের পতনের বয়সী, মানে আমাদের জন্ম আর সোভিয়েতের পতন, এক মেরু বিশ্বের জন্ম। ফ্রান্সিস ফুকুয়ামা বলে দিলেন যে ইতিহাসের মৃত্যু ঘটেছে, হ্যাঁ, আর কিছু পৃথিবীতে হবে না, কমিউনিস্টরা শেষ হয়ে গেছে। এইরকম সময় একটা জন্ম আমাদের। এবং তারপরে ধীরে 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 যখন বড় হলাম এবং আমি আন্তর্জাতিকভাবে কাজকর্ম করতে শুরু করলাম, তখন দেখলাম যে না, আসলে বামপন্থীদের জন্য কিন্তু সময়টা এতটা হতাশাজনক নয়। এবং এই যে হতাশাজনক নয় কথাটা বলছি, এই প্রত্যয় বা এই বিশ্বাসটাকে আরো অনেকখানি সার দিল, অনেকখানি জল দিল এই কয়েকদিন আগে ঘটে যাওয়া ফ্রান্সের নির্বাচন, বিশেষ করে তাদের যেটা দ্বিতীয় তথা ফাইনাল রাউন্ডের নির্বাচন। এবারে আমি খুব খুব ছোট করে মিনিট খানেকের মধ্যে প্রেক্ষাপটটা বলে নিই। আপনারা অনেকেই বোধহয় জানেন, ফ্রান্স যখন ফুটবলে এবারে ইউরো কাপের অভিযান সে শুরু করছে, তার আগে কিলিয়ান এমবাপে, ফ্রান্সের তারকা ফুটবলার, তিনি একদম সরাসরি একটা রাজনৈতিক আহ্বান রাখলেন এবং তিনি সরাসরি আহ্বান জানালেন যাতে চরমপন্থী, উনি চরমপন্থী শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু ফ্রান্সের মানুষজন এই চরমপন্থাকে আসলে উগ্র দক্ষিণ পন্থা হিসেবে পড়ছেন। শক্তিকে যেন পরাজিত করতে ফ্রান্সের যুব সমাজ এগিয়ে আসেন। এটাও ভেরি ইন্টারেস্টিং, কারণ আমাদের দেশের যারা মহাতারকা আছেন, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে, আমরা আমরা তাদেরকে এরকম করতে দেখি না। বা নট অনলি আমাদের দেশে, প্রায় গোটা দক্ষিণ এশিয়ার একই ছবি, বাংলাদেশেও
একই রকম ছবি। তো তারা এমবাপ্পের এই রাজনীতির সংস্রব এড়িয়ে থাকতে চান সব রকম। হ্যাঁ, হয়তো খানিকটা সেফ খেলতে চান, হুম, কিন্তু এমবাপ্পের এই আহ্বানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এমবাপ্পে একজন কালো মানুষ, একজন অভিবাসী, এবং ফ্রান্সের এবারের নির্বাচনটা দাঁড়িয়ে গিয়েছিল কার্যত ফ্রান্সের এতদিনের যা কিছু অর্জন, সাম্য, মৈত্রী, স্বাধীনতার দেশের বাস্তিল পতনের দেশের যাবতীয় অর্জনকে রক্ষা করার লড়াই। তার কারণ ফ্রান্সে ন্যাশনাল র্যালি বলে একটা রাজনৈতিক দলের বিপুল উত্থান ঘটেছে, এবং গত ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনে তারা বিরাট সাফল্য পেয়েছে। এই দলের নেত্রী মেরিন লা পেন, যিনি একদম খোলাখুলি উগ্র দক্ষিণপন্থী, এবং অনেকে তাকে নব্য ফাসিস্ট বলে চিহ্নিত করেন। যেমন জার্মানিতে একটি দল আছে এএফডি, হ্যাঁ, তারা যেমন তাদেরকে যেমন অনেকেই একদম সরাসরি ভাবে হিটলারি রাজনীতির উত্তরসূরি বলে চিহ্নিত করেন। তো এই লা পেন তার রাজনীতির যে মর্মবস্তু সেটা হচ্ছে ঘৃণা ছড়ানো, এবং বিশেষ করে অভিবাসীদের প্রতি ঘৃণা ছড়ানো, অতি দক্ষিণপন্থী রাজনীতি যেটা। এবং এটা মনে করা হচ্ছিল যে লা পেন ফ্রান্সে ক্ষমতায় আসতে চলেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনে গোটা ইউরোপেই অতি দক্ষিণপন্থীদের রেজাল্ট খুব ভালো হয়েছে, যদিও তার মধ্যে গ্রিস, পর্তুগাল এরকম কিছু কিছু দেশে কমিউনিস্টরাও ভালো ফল করেছে, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। এনিওয়ে, তো যখন লা পেন একদম কার্যত ক্ষমতার দোরগোড়ায় চলে এলেন, যাকে বলে বলা যেতে পারে একদম কড়া নাড়তে শুরু করলেন, এই সময় ফ্রান্সের ছবিটা অনেকটা এরকম মনে করা হচ্ছিল যে একদিকে মধ্য দক্ষিণপন্থী বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রো, যিনি বেশ আনপপুলার, অন্যদিকে একদম ক্ষমতা দখলের দোরগোড়ায় পৌঁছে যাওয়া অতি দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি এবং তাদের নেত্রী লা পেন। এই অবস্থায় দাঁড়িয়ে ফ্রান্সের বামপন্থীরা একটা অদ্ভুত কাজ করলেন। তারা নিউ পপুলার ফ্রন্ট বলে একটা ফ্রন্ট তৈরি করলেন। এই ফ্রন্টের প্রধান শরিক একটি দল, তার নাম এলএফআই, যার বাংলা করলে হয় অদম্য ফ্রান্স। তার দলের নেতা জা লুক মেলেনশো বলে একজন 72 বছরের যুবক। আমি মানে আমি ওয়েল কি বলবো আমি জানি না, আমি ভীষণভাবে প্রভাবিত। আমি লন্ডনে ওনাকে মিট করেছিলাম জেরেমি কর্বিনের সাথে, আমার অদ্ভুত লেগেছে, ভীষণ লড়াকু একজন, এবং মেইন স্ট্রিম মিডিয়া ওনাকে অতি বামপন্থী বলে চিহ্নিত করেন। তিনি, তার দল এলএফআই, এছাড়া ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টি যারা মধ্য বামপন্থী, এবং গ্রিন অর্থাৎ পরিবেশবাদী আন্দোলন যারা করেন সেই দল, এবং ফ্রান্সের ফরাসি কমিউনিস্ট পার্টি, এই চারটি বামপন্থী দল, দেশের প্রধান চারটি বামপন্থী দল, তারা ঐক্যবদ্ধ হয় এবং তাদের ফ্রন্টের নাম দেয় নিউ পপুলার ফ্রন্ট। সুব্রতদা, এই নামটা খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে এই নামটা ওনারা ধার নিয়েছেন ইতিহাস থেকে। গত শতকের 3-এর দশকে যখন ফ্রান্সেও কার্যত ফাসিস্টরা ক্ষমতা দখলের কাছাকাছি চলে এসছে, তখন সোশ্যালিস্ট এবং কমিউনিস্টদের পপুলার ফ্রন্ট তৈরি হয় এবং সেই পপুলার ফ্রন্ট নির্বাচনী সাফল্য পায়। এই যে বামপন্থীরা ঐক্যবদ্ধ হলেন, অমনি না খেলাটা ঘুরে গেল, এবং দেখা গেল নির্বাচনের ফল বেরোনোর পর আপনারা দেখেছেন এই নিউ পপুলার ফ্রন্ট, বামপন্থীদের ফ্রন্ট, এরা ফরাসি সংসদে সবচেয়ে বড় ব্লক হিসেবে কিন্তু তারা জনগণের সমর্থন পেল। 2 নম্বরে ম্যাক্রোর মধ্য দক্ষিণপন্থী দল, এবং যারা প্রায় ক্ষমতা দখল করে ফেলবে মনে করা হচ্ছিল, যারা শ্যাডো ক্যাবিনেট তৈরি করা, কে কে মন্ত্রী হবে, এসব বিষয়ে অনেকটা আমাদের 400 পারের মতো ব্যাপার হয়তো, তারা 3 নম্বরে নেমে গেলেন। তারা লা পেনের দল, অতি দক্ষিণপন্থী দল, তারা 3 নম্বরে নেমে গেলেন। এইবারে নানা রকম জটিলতা চলছে, সেই জটিলতায় আমি যেতে চাই না। কে সরকার গঠন করবে, কি হবে না হবে, নানা রকম প্রশ্ন চলছে। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, আজকে থেকে মানে ফরাসি সময় হিসেব করলে গতকাল থেকে ইনফ্যাক্ট ফ্রান্সের সবকটা বড় ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবি, ম্যাক্রোর কাছে তাদের দাবি, তোমরা জনগণের যে নির্দেশ, জনগণের রায় মেনে নাও, অবিলম্বে বামপন্থী ফ্রন্টকে সবচাইতে বড় ব্লক হিসেবে সরকার গঠনের জন্য তোমরা ডাকো। এটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ফ্রান্স। বাকি কি হবে তার জন্য আমাদেরকে ডেফিনেটলি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা জিনিস বলি যে এই যে সরকার পরিবর্তন বা বামপন্থীদের মানুষ পছন্দ করা, এর মূল কারণ, এর পেছনে কারণটা তোমার কি মনে হচ্ছে? মানুষ কেন হঠাৎ আমার মনে হয় যেটা যেটা মেলেনশো বলেছেন, খুব ইন্টারেস্টিং একটা কথা। এটা আমি তো আসলে পশ্চিমবঙ্গের মানুষ, আমার মনে হয় এখানকার বামপন্থীদেরও হয়তো খানিকটা এটা ভেবে দেখা দরকার। ইনফ্যাক্ট জেরেমি করবিনও খানিকটা একই কথা বলেছেন, যে আমরা বামপন্থীরা যেন আমাদের প্রধান শত্রুর কাছে জমি না হারাই, প্রধান শত্রু চিহ্নিত করতে যেন ভুল না করি।
ম্যাক্রোর সঙ্গে বামপন্থীদের সমস্যা দীর্ঘদিনের, প্রচুর সমস্যা, এবং তাদের মধ্যে যে নির্বাচনী সংঘাত, সব মানে নির্বাচনী এবং রাজনৈতিক সংঘাত প্রচুর। কিন্তু বামপন্থীরা খুব নির্দিষ্টভাবে বুঝতে পেরেছেন ফ্রান্সের ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে ফ্রান্সের যে প্রধান বিপদ সেটা হচ্ছে চরম উগ্র দক্ষিণপন্থার বিপদ, যারা ফ্রান্সের সংবিধানটা বদলে দিতে চায়। আমি জানি না আমাদের দেশের সঙ্গে খানিকটা মিল পাওয়া যাচ্ছে অদ্ভুত কিনা। অদ্ভুত ভাবে যারা মিলে যাচ্ছে অনেক 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 জায়গাগুলো, তুমি যেটা বলছো এই সংবিধান হয়তো ফারাকের জায়গা একটাই, হয়তো ফারাকের জায়গা একটাই যে প্রধান শত্রু নিরূপণের ক্ষেত্রে ভারতবর্ষের বামপন্থীদের মধ্যে মতপার্থক্য রয়েছে, ফরাসি বামপন্থীদের প্রধান দলগুলির মধ্যে মতপার্থক্য নেই। আমার মনে হয় এই প্রধান শত্রু চিহ্নিত করতে পারা এবং এই প্রধান শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে নিজেদেরকে জনগণের সামনে প্রতিষ্ঠা করতে পারা, এই দুটো কারণেই ফরাসি বামপন্থীরা এই ধরনের সাফল্য পেলেন। এই এই নির্বাচনের এই যে ফলাফল হলো, এতে সাধারণ মানুষ কি কি রিলিফ পেতে পারেন ওখানে? আমাদের দেশেও যেটা ক্রনি ক্যাপিটালিজম যেভাবে মানুষ দেখছেন, প্রতিদিন আমাদের আমাদের সাধারণ মানুষের নানা রকম ভাবে জীবন দুর্বিষহ উঠছে, দৈনন্দিন জীবন যাপন করাই মুশকিল হয়ে যাচ্ছে গরিব মানুষের, একদম নিম্ন প্রত্যন্ত এলাকার মানুষের। তো সেইটা ফ্রান্সের ক্ষেত্রেও কি এরকম কোনো ধনতন্ত্রের প্রতি মানুষের কোনো রকম বিরূপতা, সেরকম কোনো কারণ কি আছে? এবং যদি থাকে তাহলে এই বামপন্থী যারা আসবে তারা কিভাবে মানুষকে রিলিফ দিতে পারে? যেমন আমরা এর মধ্যেই শুনছি যে তারা হয়তো সুপার রিচদের উপর ট্যাক্স বাড়াতে পারে, হ্যাঁ, এরকম শোনা যাচ্ছে। হ্যাঁ, জনগণকে রিলিফ দেওয়ার যে প্রশ্নটা, জনগণ কতটা রিলিফ পাবেন এটা এখনই বলা খুব মুশকিল, কারণ অনেকগুলো সম্ভাবনা রয়েছে। যাদেরকে অতি বামপন্থী শক্তি বলে মেইন স্ট্রিম মিডিয়া চিহ্নিত করছে, মেলেনশো এবং সমস্ত সে অতি দক্ষিণপন্থী থেকে শুরু করে মধ্য দক্ষিণপন্থী, এমনকি এই পপুলার ফ্রন্টের মধ্যে থাকা মধ্য বাম সোশ্যালিস্টরা পর্যন্ত, তারা এই অতি বামপন্থী এলএফআই এর প্রতি রীতিমতো চক্ষুষুর। কাজেই এলএফআই এর প্রধানমন্ত্রী হবেন কিনা সেটা এখনো নিশ্চিত না। যদি সোশ্যালিস্ট পার্টি তারা সরকার গঠন করে তাহলে জনগণ খুব বেশি রিলিফ পাবে এরকমটা এখনই মনে হচ্ছে না। কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে যে নবনির্বাচিত সরকারের ওপর ফ্রান্সের লড়াকু বামপন্থীদের, যারা প্রকৃতই রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছেন, এই বামপন্থীরা অর্থাৎ মেলেনশোর পার্টি, কমিউনিস্ট পার্টি, এদের একটা প্রবল একটা চাপ থাকবে এবং সরকারকে এই চাবুকের ওপর রাখা যাবে যাতে ফরাসি শ্রমিক শ্রেণী, ফরাসি সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য ব্যয় খানিকটা ট্যাক্স কমানো যায়, বড়লোকদের উপর ট্যাক্স খানিকটা বাড়ানো যায়, কর্মসংস্থানের ক্ষেত্রে খানিকটা সুরাহা হয়, এটা নিশ্চিতভাবেই বলা যায়। মেলেনশো নির্বাচনের ফলাফলের পরেই একটা কথা বলেছেন যে নতুন সরকারের উচিত 2 সপ্তাহের মধ্যে প্যালেস্টাইনের স্টেটহুডকে স্বীকৃতি দেওয়া। এটা বিরাট একটা মন্তব্য। আমি জানি না উনি সেটা এখনই কতটা করতে পারবেন, কিন্তু নিঃসন্দেহে এই চাপটা নতুন সরকারের ওপর থাকবে। আমরা ফ্রান্সের পরে যদি আমরা ইউরোপের আরেকটা পাশের দেশ, আমরা যদি এবার গ্রেট ব্রিটেনের দিকে, তো সেখানেও তো একটা নতুন একটা আবহ তৈরি হলো, রাজনৈতিক আবহ। সেটার একটা বিশ্লেষণ যদি তোমার কাছ থেকে। ব্রিটেনের এবারের নির্বাচনের 4টে প্রধান আমরা বলতে পারি আউটকাম যদি আমরা দেখি, 4টে। প্রথম হচ্ছে 14 বছরের টোরি রাজত্বের অবসান, কনজারভেটিভদের পরাজয় এবং তাদের মানে স্মরণকালের মধ্যে এত বড় বিপর্যয় আমি মনে করতে পারছি 1997 সালে হয়েছিল, কিন্তু তাও এতটা বিপর্যয় হয়নি। একদম মানে একের পর এক তাদের টোরি মন্ত্রী তারা পরাজিত হয়েছেন, খুবই খারাপ তারা ফলাফল করেছেন। কাজে কনজারভেটিভদের বিরুদ্ধে গণরায়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে আসন সংখ্যার বিচারে লেবার পার্টির বিপুল জয়, কিন্তু শতাংশের বিচারে এমন কিছু ম্যাসিভ জয় এটা নয়, শতাংশের বিচারে নয়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2017 সালে জেরেমি করবিন, বামপন্থী নেতা লেবারের, তার নেতৃত্বে লেবার যখন ভোটে লড়েছিল 40% ভোট পেয়েছিল এবং হেরে গিয়েছিল। গতবার 2019 সালের ইলেকশনে আমি যতদূর মনে করতে পারছি 32% ভোট করবিন নেতৃত্বাধীন লেবার পেয়েছিল এবং বিরাট ভাবে তারা পরাজিত হয়েছিল। এবার লেবার মাত্র গতবারের চেয়ে 2% ভোট বাড়িয়েছে এবং আমি খুব ভুল না করলে 261টা মতো না 200 আমার 250-র কাছাকাছি তারা আসন বাড়িয়েছে।
কাজেই এইটা একটা ব্যাপার। কাজেই লেবারের আসন সংখ্যার বিচারে এই ম্যান্ডেটকে যতটা ম্যাসিভ বলে মনে হচ্ছে, ল্যান্ডস্লাইড বলে মনে হচ্ছে, এইটা কিন্তু আসলে এতটা ল্যান্ডস্লাইড বলা যাবে না। দেশের 67% মানুষ কিন্তু তারা লেবারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবং মনে রাখতে হবে সুব্রতদা, এবারে ভোট ভোট দিয়েছেন মোট ভোটারের মাত্র 60%। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা এটা আমরাও বিভিন্ন জায়গায় পড়ছিলাম যে লোকে ভোট কম দিতে আসছে, এবং এখানে এটা খুব একটা একটা এই তথ্যটার সঙ্গে আমাদের দেশেরও খুব মিল আছে। এবার আমাদের দেশেও কিন্তু ভোট খুব কম পড়েছে, মানে তুলনামূলকভাবে। তো ভোট থেকে বিমুখ হয়ে যাচ্ছে কেন মানুষ? আমি ঠিক এটার সরাসরি উত্তর দেওয়া খুব মুশকিল। যারা হার্ড লেফট তারা একরকম ভাবে এর ব্যাখ্যা করবেন, কিন্তু আমার মনে হয় যে সংসদীয় রাজনীতির কাছে মানুষের প্রত্যাশা কমছে কিনা এটা নিয়ে ভাবতে হবে। তবে এখনই সরল রৈখিক ভাবে বলা মুশকিল। ফ্রান্সে কিন্তু প্রচুর ভোট পড়েছে। ইংল্যান্ডের ক্ষেত্রে, সরি, ব্রিটেনের ক্ষেত্রে এবারের নির্বাচনের একটা বড় কারণ হতে পারে ভোট কমের, কারণ এবারে ফলাফলটা এক্সপেক্টেড ছিল। লেবার যে বিপুল জনাদেশ নিয়ে আসতে চলেছে এটা মোটামুটি বোঝা গিয়েছিল। হয়তো সেই কারণে মানুষের ভোট দানের আগ্রহ খানিকটা কম। আমাদের উত্তরপ্রদেশের ক্ষেত্রেও যেরকম আমরা দেখলাম, এমন একটা বলা হচ্ছিল যে একদম গেরুয়া ঝড় আসতে চলেছে। এমনও হতে পারে যে হয়তো বিজেপির কমিটেড ভোটার যারা, তারা অনেকেই বেরোননি জয় নিশ্চিত ভাবে, এরকম কিছু একটা হতে পারে। এটা এখনই বলা খুব ডিফিকাল্ট। দ্বিতীয় আউটকামের কথা আমি বললাম। তৃতীয় খুব 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 গুরুত্বপূর্ণ, রিফর্ম পার্টি বলে একটি পার্টি, তারা প্রায় 18% ভোট এবং 4টি আসন পেয়েছে। 98টা আসনে তারা দ্বিতীয় হয়েছে। এটা হচ্ছে ব্রিটিশ অতি দক্ষিণপন্থী একটা দল, ভীষণ রকম হার্ড রাইট একটা পার্টি। তারা কিন্তু প্রচুর ভোট পেয়েছে এবং কনজারভেটিভদের বহু সিট তারা হারাতে বাধ্য হয়েছে এই রিফর্ম পার্টির কারণে। অর্থাৎ দক্ষিণপন্থী ভোটে রিফর্ম পার্টি একটা বড় থাবা বসিয়েছে। এবং আগামী দিনে ব্রিটিশ বামপন্থীদের এই এই বিপদ সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে এটার বিরুদ্ধে লড়তে হবে। এইবারের নির্বাচনে তারা টোরিদেরকে হারালো ঠিকই, কিন্তু অল্প ডানের থেকে কড়া ডান যদি ব্রিটিশ দক্ষিণপন্থী ভোটাররা বেছে নেন, সেটা কিন্তু ভয়ঙ্কর। এটার একটা কারণ এটা হতে পারে যে টোরির যে ট্র্যাডিশনাল ভোটাররা খানিকটা মনে করছেন যে টোরি পার্টির দখল অনেকটাই ভারতীয় এবং পাকিস্তানিদের হাতে খানিকটা চলে গেছে। কাজেই তাদের যে ব্রিটিশ যাত্রাভিমানের প্রশ্ন ইত্যাদি এখানে রয়েছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা প্রবণতা। আমি তৃতীয় প্রবণতার কথা বললাম। চতুর্থ প্রবণতা, যে প্রবণতার কথা আমাদের এখানে আলোচিত হচ্ছে না, প্রত্যাশিত ভাবেই হচ্ছে না, সেটা হচ্ছে এবারের নির্বাচনে জেরেমি করবিন জিতেছেন, যিনি, যার নেতৃত্বে 17 এবং 19-এ লেবার লড়াই করলো, যিনি ছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আমার মেন্টর বলে আমি যাকে মনে করি, আমার খুবই শ্রদ্ধার এবং কাছের মানুষ, তিনি প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নেওয়ায় লেবারের মধ্যে যে ইসরায়েলপন্থী লবি রয়েছে তাদের চাপে 2020 সালে প্যালেস্টাইন প্রশ্নে দৃঢ় অবস্থান নেওয়ায় জেরেমি করবিনকে লেবার থেকে বহিষ্কার করা হয়, তাড়িয়ে দেওয়া হয়। করবিনের সামনে অপশন ছিল অবস্থান বদলে নেওয়ার, করবিনের সামনে অবস্থান ছিল সুর নরম করার। করবিন সেগুলো করেননি। করবিন যদি সুর নরম করতেন তাহলে স্টারমার নয়, তিনি আজকে হয়তো লেবারের প্রধানমন্ত্রী হতেন, অন্তত কোনো একটা বড় মন্ত্রক তো পেতেনি। যদি তাও না পেতেন, তার নিজের যে কেন্দ্র ইসলিংটন নর্থ, সেখান থেকে তার জেতা নিয়ে কোনো সমস্যা থাকতো না। করবিন লড়েছেন, ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়েছেন, লেবারের অফিসিয়াল প্রার্থীকে গোহারা হারিয়ে দিয়েছেন। কাজেই করবিনের জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি খুব ছোট্ট করে বলি, আরো 4টি কেন্দ্রে প্যালেস্টাইন পন্থী যে প্রার্থীরা, ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা, তারা কিন্তু জয়ী হয়েছেন। এবং এবার যিনি প্রধানমন্ত্রী হবেন, স্টারমার, মানে বিপুল ক্ষমতাশালী যে নেতা, লেবার পার্টির নেতা, হবু প্রধানমন্ত্রী হিসেবে যিনি ভোটে লড়ছেন, তার বিরুদ্ধে একজন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রাক্তন নেতা তিনি লড়াই করেছিলেন। প্রায় 19% ভোট পেয়ে তিনি সেকেন্ড হয়েছেন। কাজেই এই যে 4-5 জন গাজা এবং প্যালেস্টাইনের পক্ষে লড়াকু বামপন্থী, তারা জয়ী হলেন। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এই জায়গাটা। আমার এক বন্ধু জিতেছেন লেস্টার থেকে, এবং কিভাবে লড়াই করেছেন সুব্রত, তাদের টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, একদম মানে ডোর টু ডোর ক্যাম্পেইন করে তারা লড়েছেন এবং তারা জিতেছেন। এইটা প্রমাণ করছে যে আগামী দিনে নতুন যে লেবার সরকার, তাকে ডান দিক থেকে যেরকম এই রিফর্ম পার্টি চাপ দেবে, ঠিকই তেমনি বাঁ দিক থেকেও চাপ দেবেন জেরেমি করবিনের নেতৃত্বে বামপন্থীরা। এবং শেষ যেটাও খুব এখানে আলোচিত হচ্ছে না, লিবারেল ডেমোক্র্যাট যে দল, তারাও এবারে আগের বারের তুলনায় প্রচুর বেশি আসন পেয়েছে। কাজেই ব্রিটেনের নির্বাচনকে এক কথায় বলা যায় ফলাফলটা প্রত্যাশিত, কিন্তু এই প্রত্যাশিত ফলাফলের মধ্যেও অনেকগুলো টুইস্ট আছে
বা বলা যেতে পারে আগামীর অনেকগুলো ইঙ্গিত রয়েছে। হ্যাঁ, খুব ভালো। আমরা এর পরে যে আলোচনাটা এই তৃতীয় স্তরে যেটা করব, আমরা ইউরোপের চিত্রটা তো তোমার কাছ থেকে অনেকটাই আমরা পরিষ্কার জানতে পারলাম। আমরা একটু আমেরিকা মহাদেশের দিকে ছুঁয়ে ছুঁয়ে গিয়ে তুমি যদি তারপরে কেনিয়ার প্রসঙ্গ যেটা বলছিলে সেই প্রসঙ্গে তুমি যদি একটু আসো। আর লাতিন আমেরিকা তো আমার কাছে এই মুহূর্তে ভীষণ ইন্টারেস্টিং লাগে, খুব হ্যাঁ, স্বাভাবিক কারণেই আমার সবাই পক্ষপাত আমরা ভীষণ আমি ভাবে, লুকোনোর কোনো চেষ্টা করি হ্যাঁ, না। তুমি হ্যাঁ, এমবাপে থেকে দিয়ে এবার শুরু করলে এখানে তুমি অনেক এরকম পাবে। হ্যাঁ, হ্যাঁ, মারাদোনা থেকে তো আরম্ভ করে। হ্যাঁ সে তো বটেই, কিন্তু যদি আপনি বামপন্থার আহ, যারা এখনো বামপন্থাকে বাতিল বলে মনে করি না, তাদের কাছেও লাতিন আমেরিকা খুব ইন্টারেস্টিং, এবং 20 শতকের বামপন্থার বদলে একটু অন্যরকম গণতান্ত্রিক বামপন্থা হতে পারে কিনা 21 শতকে, লাল আমলাতন্ত্রের বদলে একটু লাল প্রজাতন্ত্র গড়ে উঠতে পারে কিনা, এই নিয়েও কিন্তু খুব ভালো ফিদেল কথা। কাস্ট্রোর মহাদেশ, চের মহাদেশ, আমাদের সাভেজের মহাদেশ, তারা নানা কিছু আমাদের সামনে খুব ইন্টারেস্টিং কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। আর্জেন্টিনায় গত ডিসেম্বর মাসে অতি দক্ষিণপন্থী একজন ভদ্রলোক, তিনি নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, যিনি নিজেকে বলেন, বলা যেতে পারে নৈরাজ্যবাদী ক্যাপিটালিস্ট, এরকম একজন মানুষ। এবং তিনি ভয়ঙ্কর সমস্ত দমনমূলক আইন আনছেন, ট্রেড ইউনিয়নের ওপর আঘাত, গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত, এবং আর্জেন্টিনার শ্রমিকরা, বামপন্থীরা প্রতিদিন তার প্রতিবাদে রাস্তায় নামছেন। ব্রাজিলের কথা আপনি জানেন যে বলসোনারোর অপশাসনের অবসান হয়েছে, সেখানে লুলার ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং কিছুদিন আগে একটা বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী একটা কনফারেন্স সেখানে ছিল, আমি যেতে পারিনি কারণ আমাদের এখানে নির্বাচনের ব্যাপার ছিল, আমি ডাক পেয়েছিলাম ওখানে। এবং সেখানেও মূল যেটা হচ্ছে ল্যাটিন আমেরিকা সলিডারিটি ফোরাম গড়ে উঠেছে। এবং যেটা আমি বলতে চাই, যে বলিভিয়ার কথা বলতে চাই, যে বলিভিয়াতে কিছুদিন আগে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। সেনাবাহিনীর নেতৃত্বে, একাংশের নেতৃত্বে একটা প্রতিবিপ্লবী অভ্যুত্থানের চেষ্টা হলো, এবং সেনাবাহিনীর একাংশ বলিভিয়ার বর্তমান যিনি রাষ্ট্রপতি তার প্রাসাদে তারা ঢুকে পড়ল। এবং আমরা তারপর দেখলাম যে রাষ্ট্রপতি ভয় পেলেন না, পালিয়ে গেলেন না, নিরস্ত্র অবস্থায় তিনি এলেন এবং ওই সেনাদের মুখোমুখি হলেন, তাদেরকে মোকাবিলা করলেন, এবং তারপর আলটিমেটলি তাদের গ্রেফতার করলো বলিভিয়া সরকার, এবং হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তারা রাস্তায় নেমে। যদিও বলিভিয়ার এই জায়গায় আমি একটা লাইন শুধু যোগ করব, আমরা সবাই ইভো মরালেসের নাম জানি। বর্তমানে বলিভিয়ার যে মুভমেন্ট ফর সোশ্যালিজম যে পার্টি, সেটা দুভাগ হয়ে গিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট একদিকে আছেন এবং ইভো আরেক দিকে রয়েছে। বামপন্থীদের অন্তর্দ্বন্দ্বেই হয়তো শাসক শ্রেণী এই সুবিধা পাচ্ছে। আমি একদম বেশি সময় নেব না, কেনিয়ার কথায় যাই। হ্যাঁ, কেনিয়াটা কেনিয়ায় একটা অদ্ভুত ঘটনা ঘটছে। আমরা ছোটবেলায়, আমি যাদবপুরে যখন পড়তাম, বা আমার বন্ধুরা প্রেসিডেন্সি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তখন আমাদের দাদারা বলতো, অনেক সময় দাদারা দিদিরা, যে একটা বিপ্লবী পরিস্থিতির প্রয়োজন, একটা বিপ্লবী পরিস্থিতি এবং একটা বিপ্লবী পার্টি থাকলে নাকি বিপ্লব হয়। তো ভারতে বিপ্লবী পরিস্থিতি কবে আসবে আমি জানি না, কিন্তু কেনিয়ায় বিপ্লবী পরিস্থিতি একদম সত্যি বিরাজ করছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2022 সালে শ্রীলঙ্কায় আলাগালায়া বলে একটা ঐতিহাসিক আন্দোলন হয়েছিল, রাজাপাকসের বিরোধী আন্দোলন। আমি সেটার 1 বছর বাদে আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম, এবং প্রায় দীর্ঘদিন আমি ছিলাম শ্রীলঙ্কায়। ওই আন্দোলনের যারা সংগঠক তাদের সাথে কথাবার্তা বলেছিলাম, এবং সে একটা জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা। পরে কখনো এই নিয়ে গল্প করবো। এটা আমরা পরে তোমাকে এই এই মুহূর্তে, বিষয়ে আমরা আসবো আমাদের দর্শকের জন্য। এই মুহূর্তে কেনিয়াতে একই ঘটনা ঘটছে সুব্রতদা। এবং কিছুদিন আগে, আমি যদি খুব ভুল না করি, 8ই জুন হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা ওদের একটা ট্যাক্স বাড়ানোর জন্য এক ধরনের ফিনান্স বিল এনেছে সরকার। তার প্রতিবাদে আন্দোলন শুরু হয়, এবং তারপর যেটা হয় যে আন্দোলনটা ওই একটা বিষয় থেমে থাকে না, ক্রমশ ছড়িয়ে যেতে থাকে। জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ করতে থাকে, এবং তারা ব্যারিকেড ভেঙে সংসদের ভেতরে ঢুকে যায়, এবং পার্লামেন্টের একাংশে তারা আগুন জ্বালিয়ে দেয়। এবং নাইরোবির বিভিন্ন জায়গা, এই জনতা, আমি তাকে বিপ্লবী জনতাই বলবো, অভ্যুত্থান ঘটানো জনতা, তারা কাজ তো অবরোধ করে রাখে। এবং এখন কেনিয়া সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে, এই জনগণের, কেনিয়া রাষ্ট্র চেষ্টা করছে জনগণের যেই বিপুল উত্থান, জনগণের বিপ্লবী শক্তির উত্থান, এটাকে দমন করবার এবং এটাকে কোণঠাসা করবার। কেনিয়ার কমিউনিস্ট পার্টি, তার বয়স খুব কম, 2019 সালে তারা কমিউনিস্ট নাম নিয়ে পথ চলা শুরু করেছে।
তারা এই আন্দোলন সংগ্রামের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং ভীষণ ভীষণ একটা ইন্টারেস্টিং মাত্র 5 বছর বয়সের একটা পার্টি। হ্যাঁ হ্যাঁ, মানে কমিউনিস্ট পার্টি নাম নিয়ে তাদের পথ চলা মাত্র 5 বছরের। তার আগে তাদের অন্য নাম ছিল, কিন্তু একদম মার্ক্সবাদ লেনিনবাদের যে আদর্শ হিসেবে গ্রহণ করে তারা মাত্র 5 বছর পথ চলছে। এটা একটা চমৎকার তুমি বললে, তথ্য বললে। তার সঙ্গে এবার আমরা যে আমাদের শেষ স্তরে, খুব সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা আমাদের দেশের বামপন্থা এখন যেভাবে চলছে এবং আমাদের দেশের রাজনীতি যেভাবে এখন চলছে, সেইটাকে তুমি কিভাবে দেখছো? আমার কাছে এবারে নির্বাচন খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে বামপন্থীদের পার্সপেক্টিভ থেকে দেখলে। কারণ ভারতের যে বামপন্থা, আপনার শ্রোতারা অনেকে রাগ করবেন এবং সিনিয়ররা আমায় হয়তো একটু বকুনি দেবেন, আমি একদম মাথা নিচু করে সেই বকুনি আমি শুনবো, কারণ বকুনি, বড়দের বকুনি শুনেই তো আমরা শিখবো। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সুব্রতদা, আমাদের ভারতীয় বামপন্থার দুটো ধারা আছে, একটা দরবারি বামপন্থা এবং আরেকটা হচ্ছে সংগ্রামী বামপন্থা। তো এই দরবারি বামপন্থার একটা বিপুল প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে ছিল, কিছুদিন ত্রিপুরায় ছিল, কেরলে ছিল। এবারে নির্বাচনে আমরা যেটা দেখলাম, এই দরবারি বামপন্থা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। পশ্চিমবঙ্গের ফলাফল আমরা জানি, আমি বাড়াচ্ছি না এই নিয়ে কথা। এবং কেরলের ফলাফলও আমরা জানি যে কেরলের ফলাফল মোটেই খুব একটা সুবিধাজনক ফলাফল হয়নি। তামিলনাড়ুতে যে 4টে আসন বামপন্থীরা জিতেছেন, চমৎকার, সেটা অভিনন্দনযোগ্য, কিন্তু আমরা জানি যে ওটা মূলত ডিএমকে একদম স্ট্যালিনের সহযোগিতায়। কিন্তু আমার কাছে এই দরবারি বামপন্থার বাইরের বামপন্থার উত্থানও এবার নির্বাচনে আমরা দেখলাম। আমরা রাম যদি প্রার্থী না হতেন, ওই আসন হয়তো বিরোধীরা বের করতে পারতেন না, রাজস্থান স্পিকার আসন। এবং আমরা রাম কোনো মেশিনারির জোরে বা জেতেননি, তিনি জিতেছেন আন্দোলনের ওপর ভরসা করে। মানে বামপন্থীরা যদি শক্তিশালী হয়, তাহলে আমার মতো একটা সাধারণ মানুষের আনন্দের আর কি কারণ থাকতে পারে? একটাই কারণ থাকতে পারে, যে তারা সংসদের মধ্যে এবং কোথাও সরকার থাকলে আমার কথাটা নিয়ে বলবেন। তারা কোনো বড় শিল্পপতির কেশাগ্রত দায়িত্ব নেবেন না, তারা আমার মতো সাধারণ মানুষ, আমার চেয়েও গরিব মানুষের চুলের দায়িত্ব নেবেন, কথা তুলে ধরবেন। বিহার এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমি একই কথা বলবো। ঝাড়খণ্ডের কোডারমায় অদ্ভুত সুন্দর লড়াই দিয়েছেন, খুব কঠিন সিট, একটুর জন্য হেরে গেছেন বিনোদ সিং, তিনি ভাকপা মালের প্রার্থী ছিলেন। এবং আমরা জানি যে আমাদের বন্ধু সৌরভ নালন্দায় হেরে গেছেন। নালন্দা একদম জেডিইউ এর দুর্গ, সেখানেও হেরে গিয়েছেন। নিজের বাড়িও নালন্দা। হ্যাঁ, একদম একদম। এবং আমি দেখছিলাম জর্জ ফার্নান্ডেজ সমতা পার্টির হয়ে ওখানে জিতেছিলেন, মানে খাস তালু, খুব কঠিন সিট ছিল, লড়াই করে মুজফ্ফরপুরে দাঁড়াতেন, কিন্তু ওখানে হ্যাঁ 97তে না কবে বোধহয় যেন ওখান থেকে। এবং ওটা হেরে গিয়েছে আমাদের সন্দীপ সৌরভ। কিন্তু বেগুসরাইতে সিপিআই দারুণ লড়াই দিয়ে হেরেছে, আগের বারের চেয়ে ব্যবধান অনেক কমে গেছে। হ্যাঁ, কিন্তু কানাইয়া যা ভোট পেয়েছিল তার থেকে অনেক বেটার রেজাল্ট করেছেন এবারের প্রার্থী। এবং আড়া এবং বাকি দুটি আসন, অর্থাৎ আড়া এবং সিওয়ান, এই দুটি আসনে কিন্তু লিবারেশন জিতেছে, যেটা খুব খুব রিমার্কেবল একটা ফলাফল বলে আমার মনে হয়। শাহাবুদ্দিনের জায়গা ছিল। হ্যাঁ, খুব ভালো। এটা এই যে একটা তুমি আজকে সমস্ত সামগ্রিকভাবে একটা আলোচনা করলে, আমাদের সময় যদি শেষ আরেকটু থাকতো, আমার মনে হয় আরো বেশি তোমার কাছ থেকে আমরা সমৃদ্ধ হতে পারতাম। কিন্তু আমরা আবারও তোমার কাছে আসব। আজকের মতো যেহেতু সময় শেষ হয়ে এসছে, তাই আজকের মতো তোমাকে অজস্র ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আগামী দিন অবশ্যই তোমার কাছে আসব। আর আমার দর্শকদের কাছে আমার বক্তব্য যে অর্কের প্রায় অত গবেষণার মতো করে কাজ করে, অতএব আপনারা দেখলেন যে ও কত গভীর ওর বিশ্লেষণ। আপনাদের যা মন্তব্য এইটা দেখার পরে পুরোটা দেখবেন, এবং পুরোটা দেখার পরে আপনাদের যা মন্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমরা আসবো অর্কর সঙ্গে আবার কখনো অনুষ্ঠান করার জন্য। অনেক ধন্যবাদ অর্ক, সমস্ত সবাই। থ্যাংক ইউ।